ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে একটু পরেই। এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও জাতীয় মানবাধিকার কমিশন আইন সহ 3টি বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই সনদ ও সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সহযোগিতা চায় সরকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বেলা 3টায় শুরু হবে অধিবেশন। এছাড়াও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয় 15 জুলাই। ওই অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট ছাড়াও একাধিক বিল পাশ হয়। গঠিত হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি সহ 15টি কমিটি। এর আগে সকালে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যের বৈঠক হয়। প্রয়োজনীয় পরিবর্তনগুলো এনে আমরা আজকে বিরোধী দল থেকে বলা হয়েছিল এই গুমার আলোর মুখ দেখবে না, মানে এইসব বিল, এই যে বিল আসা শুরু করেছে মানবাধিকারের বিল, সেটাও আমরা বিদেশিদের সাথে বসছি। আমরা 16 জন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান অ্যাম্বাসেডার বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সাথে বসে তাদের একটা সাজেশন নিয়ে সবাই মিলে এবং কারো প্রতি কোনো অবিচার নয়, রিয়েল আইনে যা হয় তাই যেন সকলে বোঝায়, সেই হিসেব করে আমরা সেই বিলটি এনেছি। মক্কা প্যাক্ট বা মক্কা জোটে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় উল্লেখ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির প্রয়োজনে এমন জোট হলে কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের আমির বলেন, মক্কা প্যাক্ট দেশ ও দেশের মানুষের কল্যাণে হলে তাতে অন্য কারো আপত্তি থাকার কথা নয়। দেশের ও জনগণের স্বার্থে বাংলাদেশ নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের সিদ্ধান্তের ফলে কারো উদ্বিগ্ন হওয়ারও প্রয়োজন নেই বলেও বিবৃতিতে বলেন তিনি। আজ 12ই ভাদ্র, দ্রোহ, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা হয়ে তিনি বেঁচে আছেন বাংলা সাহিত্যের প্রাণে, বাঙালির সংস্কৃতির শেকড়ে। জাতীয় কবির 50তম মৃত্যুবার্ষিকী ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি শোষণ আর বৈষম্যের শেকল ভাঙার আহ্বান, ভালোবাসা আর মানবতা সুরে গড়া এক অনন্য কণ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার গান, কবিতা আর অগ্নিঝরা কথামালা যুগে যুগে জাগিয়ে তুলেছে বাঙালিকে। আমি মানি না কোনো আইন। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য সঙ্গীতের সেই আলোকবর্তিকা। তবে মৃত্যুর অর্ধ শতাব্দী পেরিয়েও তিনি আছেন জীবন্ত, আছেন চেতনায়। আমি বিদ্রোহী। নজরুলের 50তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে স্মরণ করা হয় বিদ্রোহী কবিকে। তার সৃষ্টকর্ম বিশ্বের কাছে পৌঁছাতে বিভিন্ন ভাষায় অনুবাদ করার আহ্বান জানান নজরুল প্রেমীরা। শুধু দুটো দিন না, আমরা প্রতিটা বছরে প্রতিটা দিনই আমাদের হৃদয়ে থাকে কবি। তিনি রূপায়ণ করতে পেরেছিলেন তার গল্প, উপন্যাস, কবিতা এবং গানের মাধ্যমে। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণার উৎস কাজী নজরুল ইসলাম। যত পরেই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস। বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা শুধু নজরুল কথাই নয়, কাজেও দেখিয়েছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবদান, সে অবদান স্বাধীনতাকামী মানুষ একজন, মুক্তিকামী মানুষ একজন, সাম্যের মানুষ একজন, একজন ন্যায় বিচারের মানুষ একজন, সেই ব্যাপারটি তার কাজের মধ্যে ফুটে উঠেছে। মৃত্যুর 50 বছর পেরিয়ে গেলেও প্রতিদিনই নজরুলের অদৃশ্য উপস্থিতি বাঙালির মনে। বিদ্রোহী কবিতায় আজও প্রেরণা হয়ে আছেন সাহসী উচ্চারণে, মানবতার বাণীতে আর ন্যায্যের লড়াইয়ে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলা ভাষা, সাহিত্য ও সঙ্গীতে কাজী নজরুলের অবদান আজও অনস্বীকার্য। মৃত্যুর এত বছর পর আজও তিনি আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অফুরান প্রেরণার উৎস। সমাজে ধর্মে ধর্মে বিভেদ থাকলেও তার সাহিত্য সাধনার মূল উপজীব্য সব ধর্ম ও মতের মানুষের মিলন ও মুক্তি। এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। প্রিয় আমারে দিব না ভুলিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তার। বিদ্রোহী কবি অভিধা তাকে প্রিয়তার শীর্ষে নিয়ে গেলেও তার রচনার বিশাল অংশ জুড়ে আছে সাম্যবাদী চেতনা। দিব না দ্রোহ বলি, বিদ্রোহের কবি বলি। এই বিদ্রোহ সেই বিদ্রোহ নয়, এই বিদ্রোহ হচ্ছে উঠে দাঁড়াও, শক্ত হও। সঙ্গীতে তিনি বিশেষ অবদান রেখেছেন। তিনি নিজেই নিজের অভিভাষণে বলে গেছেন। কুলি মজুর কবিতায় বলছেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। এখানে কিন্তু একটা সমাজতান্ত্রিক বোধ তার মধ্যে কাজ করেছে। খোদা এই গরিবের সম্প্রীতির বন্ধনে তিনি বাঁধতে চেয়েছেন সব ধর্মমতের মানুষ। একদিকে রচনা করেছেন ইসলামী সঙ্গীত, অন্যদিকে রচনা করেছেন শ্যামা সঙ্গীত। চেষ্টা করেছেন তৎকালীন হিন্দু মুসলিমের গালাগালিকে গলাগলিতে পরিণত করার। তিনি একই সাথে লিখে গেছেন শ্যামা সঙ্গীত। সেই মানুষটি মুসলিম জাগরণের কথা লিখে গেছেন অত্যন্ত সফলতার সাথে। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, অসাম্প্রদায়িক একটা খুব গভীর চিন্তা। এবং তিনি বলছেন, হিন্দু নয় মুসলিম ওই জিজ্ঞাসিক অঙ্গন। কালো মেয়ের পায়ের তলায় সমাজ রাষ্ট্রের ক্রান্তিকালে নজরুল ধরা দেন প্রেরণা হয়ে। তাই দেহগত নজরুল না থাকলেও ধ্রুবতারা হয়ে তিনি পথ দেখান জাতিকে। নাচন, এমন সব বাণী, এমন সব বক্তব্য জীবনের সাথে জড়িয়ে লিখে দিয়ে গেছেন, আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। যখনই আপনি কোনো সংকটে পড়ছেন, দুঃসময় হচ্ছে, তখনই আপনি যা খুঁজছেন যে মানুষের গান, যে মানুষের কবিতা, সে হচ্ছে নজরুল। মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সহ সব সূক্ষ্ম অনুভূতি হৃদয়ে অনুধাবন ও ধারণ করতে পেরেছিলেন বলেই হয়তো নজরুল আজও মানুষের মনের উচ্ছ্বাসনে ঠাঁই করে আছেন। প্রয়াণের এই দিনে সেই কবির প্রতি রইল প্রাণের প্রণতি। ভালোবাসো মোর গান। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা। আজ বঙ্গভবনে সিসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরে কমিশন। রংপুরে একই পরিবারের 4 জন হত্যার ঘটনায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ময়নাতদন্তের রিপোর্টে সবাইকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলেছে। নিহতদের শরীরে ধর্ষণের আলামত সংক্রান্ত ডোমের বক্তব্য ভিত্তিহীন বলেও জানান তিনি। এদিকে হত্যার ঘটনায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন নিহত শিক্ষকের বড় ভাই। রংপুর থেকে একেএম মইনুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। মানে কি পাইছেন কি এমনিতে? আমাদের বীর্য ছিল মানে কোনটার মধ্যে? মেয়েটা মানে যেটা মেয়েটা, হ্যাঁ, তারা ধর্ষণ হয়েছে। পুরো আল্লাহ বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু দুইটা মায়ের বেটির দুইটা সোয়াব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার মানা করতেছে কেন কি তা বলতে পারলাম না। এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। এ বক্তব্যের পর রংপুরে মা মেয়ে সহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, ময়নাতদন্ত রিপোর্টেই তদন্তে প্রাধান্য পাবে। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে
শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে দুইজন নারী ভিকটিম আছেন ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণ আলামত পাওয়া যায় নাই। এদিকে তড়িঘড়ি করে আসামিদের কারাগারে পাঠানোর সমালোচনা করেছেন মামলার বাদী ও নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর ভাই। যে দুইজন আসামির কথা বলা হয়েছে ধরা পড়ছে, এই দুইজনে এত বড় হত্যাকাণ্ড সংগঠিত করা সম্ভব নয়। এর পিছনে আরো বড় বড় কারণ আছে, সেইগুলো খুঁজি বাইর করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নিহত শিক্ষকের সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সহ বিভিন্ন সামাজিক সংগঠনও হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি তুলেছেন। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। দেশে চলমান নানা সংকট নিরসন করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও সংকট মোকাবেলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের প্রতিশ্রুতির আলোকে খুব শীঘ্রই এসব সমস্যার সমাধান করে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এছাড়া জনগণের প্রয়োজনে যে কোনো পক্ষের পরামর্শ নিতে সরকার প্রস্তুত বলে জানান তিনি। দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ বাদশাকে আটকের প্রতিবাদে প্রধান গেটে বাস দিয়ে ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করেছে শ্রমিকরা। এছাড়াও দিনাজপুর জেলার 10 মাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বটতলী, সাধনার মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বাস আড়াআড়ি করে রেখে বাদশার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলার সকল রুট ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বাদশার বিরুদ্ধে রাজনৈতিক একাধিক মামলা থাকায় গতরাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের প্রতিবাদে সকালে কোতোয়ালি থানা গেটের সামনে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 5 জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে 4 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎ সংকট সমাধানে গ্রাহককে উৎপাদকে পরিণত করতে হবে। এই জন্য বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। দুপুরে রাজধানীর সেরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ বারবার উস্কানি দেবার চেষ্টা করছে। তিনি আরও জানান, চিকিৎসা খাতের উন্নয়নে ধাপে ধাপে আগামী 5 বছরে স্বাস্থ্য বাজেট জিডিপির 5% নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। উপদেষ্টা আরও জানান, পিছিয়ে পড়া নারীদের অধিকার নিশ্চিত করতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। তবে নারীদের জন্য সমমর্যাদার দেশ গড়ে তুলতে বিএনপি সরকার আন্তরিক বলে জানান তিনি। তিনি জানান, গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে 1 গ্রাম 1 পণ্য উৎপাদন নীতিতে আগাতে চায় সরকার। ফুটপাথ দখল করে অবৈধ স্থাপনা ও দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। রাজধানীর সেগুনবাগিচা এলাকা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দক্ষিণ সিটির উচ্ছেদ কর্মীরা। এ সময় বেশ কিছু টং দোকান ও ফুটপাথের ওপর আসবাবপত্রের অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, গণবিজ্ঞপ্তির মাধ্যমে ফুটপাথ থেকে হকারদের সরে যেতে বলা হলেও তারা অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অবৈধ এসব দোকানের বিরুদ্ধে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তবে ক্ষতিগ্রস্ত ফুটপাথের দোকানিদের দাবি, তাদেরকে কোনো নোটিশ প্রদান করেনি কর্তৃপক্ষ। 2028-এর 5 জুন থেকে শুরু হবে 9/11-এর হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদের বিচার। বুধবার লিখিত আদেশে সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এস ক্রামা এই তথ্য নিশ্চিত করেছেন। বিচারক বলেছেন, আগামী বছর 1 জানুয়ারি থেকে বিচার কার্যক্রম শুরু করার পরিকল্পনা থাকলেও বিচারে কোন কোন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা যাবে তা নিয়ে মতবিরোধ এবং বিচার পূর্ববর্তী বিবাদ নিষ্পত্তির জন্য অতিরিক্ত
সময় প্রয়োজন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল 2001 সালের 11 সেপ্টেম্বর, যা 9/11 নামে পরিচিতি পায়। সেপ্টেম্বরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতির সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। সিইসি জানান, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি। এ সময় স্থানীয় নির্বাচনও শতভাগ গ্রহণযোগ্য করতে কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানান। তিনি আরও বলেন, পেশাগত ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির কাছ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পেয়েছে বর্তমান কমিশন। মহামান্য রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটা সাক্ষাতে গিয়েছিলাম আমরা। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই এবং ওনার জন্য এই ব্যাপারে ওনার সহায়তা চেয়েছি আমরা। প্রসঙ্গক্রমে উনি একটা কথা বললেন যেটা আমার খুব ভালো লেগেছে। বলে যে, দেখেন, আপনার সাথে বলি, বলে যে আমি এই দেশে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দল নিরপেক্ষভাবে কাজ করবেন। বেলা 11:30টায় বঙ্গভবনের দরবার হলে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষাই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় তিনি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল এবং অপচয় রোধের আহ্বান জানান তিনি। দেশে আনা হয়েছে সৌদি আরবের রিয়াদে অগ্নি দুর্ঘটনায় নিহত 9 জন প্রবাসীর মরদেহ। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, ডিএনএ পরীক্ষা শেষে পরিচয় নিশ্চিত হলে বাকি 7 জনের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে আনা হবে। এ নিয়ে দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিদেশ যাওয়া মানুষগুলো ফিরলেন কফিনবন্দি হয়ে। সৌদি আরবের রিয়াদে কারখানায় আগুনে 16 বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া 9 জনের মরদেহ দেশে ফিরে বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ। রিয়াদে আগুনে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর সামনে এখন যেন ঘোর অন্ধকার। আজকে কতদিন হয়েছে ঠিক মতো খাওয়া না, দাওয়া না, ঘুম না, কান্না করতে করতে আমরা পাগল হয়ে যাচ্ছি। বাবুর ভবিষ্যৎ আমি এখন বলতে পারবো না। এখন যদি সরকার আমাদের সাহায্য না করে, আমাদের কিচ্ছু করার নাই। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরে আমার কি হচ্ছে, আমার হুঁশ ছিল না, আমি জানি না। ভাইয়ের এক ছেলে এক মেয়ে, মেয়ের বয়স 4 বছর যাচ্ছে, ছেলের বয়স 12 বছর যাচ্ছে। উপার্জন করা শুধু একজনই ছিল, ভাই চলে গেছে। ভাইয়ের পরিবারে আর উপার্জন করার মতন কোনো লোকজন নেই। লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং একই সাথে তাদের কিছু ওয়ারিশানদের তালিকা এখনও আমরা পাই নাই। ওই ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। আরও 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে। তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। গত 9 আগস্ট সৌদি আরবের এক সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান 16 বাংলাদেশি।
দেশে ফেরা 9 মরদেহের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। অন্য 2 জন নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এদিকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি তার জামিন আবেদন প্রত্যাহার চেয়েছেন। আজ ট্রাইব্যুনাল 1-এর অনুমতি নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন, স্বামীর শেষ সময়ে পাশে থাকতে চেয়েছিলেন। এখন যেহেতু স্বামী মারা গেছেন, তাই আর জামিন প্রয়োজন নেই। এছাড়া সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর জামিন আবেদনের পরবর্তী শুনানির জন্য 17 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিকে 2 জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। টেলিফোনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তার আশ্বাস তিনি দেন। নেপালে সকালে পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও অবহিত করে নেপালের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত শোক বার্তাও পৌঁছে দেন তিনি। নেপালের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, কোনো বাংলাদেশের খোঁজ পাওয়া গেলে উদ্ধারে সরকার প্রস্তুত রয়েছে। এটা হচ্ছে অন্যরা যখন বলবেন তখন তো জীবিত বা মৃত অবস্থায়, সেটা হচ্ছে অন্যরা যখন বলবেন তখন তো। নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন, এবং আজকে সন্ধ্যা কিংবা কালকের ভিতরে তিনি বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি। সম্মিলিত ইসলামী ব্যাংকের আটকে থাকা অর্থ উদ্ধার ও আর্থিক সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে প্রায় 10,000 মামলা করেছে ব্যাংকটি। পাশাপাশি অনিয়ম ও ঋণ জালিয়াতি চিহ্নিত করতে ফরেনসিক অডিটও চলছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রিসলিউশন ডিপার্টমেন্টের সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায়, পুনর্গঠন, শাখা একীভূতকরণ এবং আইটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বলা হয়, আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রায় 10,000 মামলা করা হয়েছে। আরও মামলার প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এক্সিট পলিসি ও এডিআর এর মাধ্যমে সমঝোতার ভিত্তিতেও অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। গত 16 জুলাই নতুন সিইও নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় 16,000 কর্মকর্তা কর্মচারীর পদমর্যাদা ও সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের কাজও চূড়ান্ত হয়েছে। ব্যবসায়িক সম্ভাবনা ও পরিচালন ব্যয় বিবেচনায় 780টি শাখা এবং 1,500টি বিজনেস ইউনিট একীভূত করার কাজও চলছে বলে জানানো হয়। মোহামেডানের 9 খেলোয়াড় ছাড়াই ফিফা এশিয়ান কাপের ক্যাম্প শুরু করল জাতীয় দল। অন্যদিকে ফিফা উইন্ডোর নিয়ম মেনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে প্রবাসী খেলোয়াড়দের। কুশল ইয়াসেরের রিপোর্ট। ইন্দোনেশিয়ায় ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন খেলোয়াড়রা। ঘরোয়া লিগ শুরু হতে দেরি হওয়ায় আসন্ন ফিফা উইন্ডোর জন্য আগাম ক্যাম্প ডেকেছেন কোচ থমাস ডুলি। 28 জনের এই ক্যাম্পে নেই হামজা চৌধুরী সহ প্রবাসী খেলোয়াড়রা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে ফিফা উইন্ডোর নিয়ম অনুযায়ী সময় মতো তারা দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে ক্যাম্পের প্রথম দিনে দেখা মেলেনি মোহামেডানের কোনো খেলোয়াড়ের। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি, তো সেই পরিপ্রেক্ষিতে প্লেয়ারদেরকে কল করা হয়েছে এবং সেই অনুযায়ী আজকে সব প্লেয়াররা চলে আসবে। দেন আগামীকালকে থেকেই যতটুকু হয়েছে যে সম্পূর্ণভাবে অনুশীলনটা হবে। নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে ফিফার এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে বাফুফে। আজকে হয়তো আমাদের এখানে আউটসাইড প্র্যাকটিস নেই, এখানে কিছু ইন্টারনাল মিটিং আছে বা এখানে হয়তো কোনো জিম টিম আছে,
আজকে বাইরে প্র্যাকটিস নেই, আজকে হোটেলেই থাকবে, হোটেলেই যা যা করার করবে। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। সঙ্গে একটি স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে টিম বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। কোচ ও খেলোয়াড়দের ছাড়াই অনূর্ধ্ব 20 ফুটবল দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলো। রাতে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। তার আগে বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। সম্প্রতি প্রধান কোচ জেরার্ড জোন্সের সঙ্গে সহকারী কোচ আতিকুর রহমানের হাতাহাতির ঘটনায় পুলিশের হস্তক্ষেপ করার বিষয়টিও সামনে আসে। এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত হননি তাদের কেউই, ছিলেন না কোনো খেলোয়াড়। দলের পক্ষ থেকে কথা বলেছেন শুধু টিম ম্যানেজার সামিদ কাশেম। আর এশিয়ান যুবাদের এই টুর্নামেন্টের বাছাইয়ে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। এবারে ক্রিকেট সহ অন্যান্য ডিসিপ্লিনের অ্যাথলিটদের ফিটনেস ধরে রাখতে স্পোর্টস মেডিসিন এক্সিলেন্সি সেন্টার তৈরির পরিকল্পনা করেছে বিসিবি। প্রাথমিক চিকিৎসা সেবা উন্নত করতে চিকিৎসক নিয়োগ, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ডায়াগনস্টিক সরঞ্জাম ক্রয় করা হবে। বিসিবি কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। সামনে আমরা চেষ্টা করছি যে আমরা একটা স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন অ্যান্ড সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার। সেটার জন্য আমরা একেবারে উন্নত বিশ্বের মডেলে যেটা করা দরকার সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্বাচলে যে বড় সেন্টার অফ এক্সেলেন্স গঠিত হবে, তৈরি হবে, সেখানের মধ্যে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। ইন দ্য মেন টাইম আমরা আমাদের জন্য ওই যে একাডেমি ব্লকের মধ্যে আমাদের প্রায় 3000 স্কোয়ার ফিট জায়গা একটু বরাদ্দ করা আছে। তো সেখানের মধ্যে আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি।